হ্যাঁ দেখে যাও। কিছু হইব না আপা, চিন্তা করেন না। এই রোডে আমি সবসময় রিক্সা চালাই, কিছু হইব না। সামনে থামাও, থামাও থামাও থামাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। নাও, আমার কাছে তো ভাঙতি নাই। ঠিক আছে, ওই টাকা তোমার কাছে রেখে দাও। আমি আপনার এত টাকা রাখবো কেন? 500 টাকা নোট। আপনি আমার 500 টাকা দিবেন কেন? ভাড়া তো মাত্র 80 টাকা। আরে বাবা, তোমাকে খুশি হয়ে দিয়েছি, তুমি রাখো, আমাদের হাতে সময় খুব কম। দেখেন না, দাঁড়ান দাঁড়ান, আমি আপনার এত টাকা নিতে পারবো না। আমার ভাড়া 80 টাকা, আপনি আমার 80 টাকাই দেন। আরে আজব তো, আপনাকে আমার বাবা কি বলছে বোঝেন না আপনি? পুরোটা রেখে দেন। না, আমি পুরো টাকা রাখতেছি না। আপনার একটা মিনিট দাঁড়ান, আমি দৌড়ে ভাঙাই নিয়ে যেতেছি। আরে কি গিট্টু ছেলে রে বাবা। হ্যাঁ বাবা, তুমি এখন এই রিক্সাওয়ালার জন্য এখানে দাঁড়া দাঁড়া সময় নষ্ট করবে না, যাবা? চল। স্যার এই যে টাকা ভাগা আনছি। স্যার কে লোক ব্যাগ? স্যার তাইলে ভুল করে ব্যাগ রেখে গেছে। দেখি তো ব্যাগে কি আছে। না না, এই ব্যাগ তো আমার না, আরেকজনের ব্যাগ। আমি খুলবো কোন অধিকারে? আমি তো খুলতে পারবো না। স্যার রামনের বেশি দূর যায় নাই, তাড়াতাড়ি গেলে ব্যাগটা ফিরে দিতে পারবো। স্যার, ও স্যার, স্যার একটু খারান। ও স্যার, স্যার একটু খারান স্যার। ওই যে দেখো, ওই রিক্সাওয়ালার বাচ্চা টাকা নিয়ে আবার পিছন পিছন আসতেছে। তুমি দেখো কি বলে। আমি ভেতরে গেলাম। এই ছেলে, তোমাকে আমি বারণ করলাম যে আসতে হবে না, আবার তুমি কেন টাকা ফেরত নিয়ে আসলে? স্যার আপনি আমার রিক্সার মধ্যে এই যে এই ব্যাগটা ফালা রেখে আসছিলেন। হ্যাঁ, এই ব্যাগ তো আমার ব্যাগ। আচ্ছা, তুমি আসলে কি রিক্সাওয়ালা না আর কিছু করো? আমি রিক্সাওয়ালাই। রিক্সা চালানোর আগে পড়াশোনা করতাম, স্টাডি করতাম, বিএ পাস করছি। এখন আর পড়াশোনা করতেছি না, রিক্সা চালাই। এই নেন আপনার বাকি টাকা। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে তেমন কেউ নাই। যখন থেকে বুঝতে পারছি, শুনে আসছি, আমার বাপ মা নাকি ছোটবেলায় আমার ফেরে চলে গেছে। আমি এতিমখানে মানুষ হয়েছি, এতিমখানে লেখাপড়া করছি। এখন তো আমার যাওয়ার কোনো জায়গা নাই। গ্যারেজ থেকে রিক্সা ভাড়া নিচ্ছি, ওই গ্যারেজেই থাকি। সারাদিন রিক্সা চালাই, রাইতে গ্যারেজে গিয়ে ঘুমাই। চাকরির জন্য চেষ্টা করতেছি, কিন্তু কোনো জায়গায় হইতেছে না। ভেরি স্যাড। আচ্ছা, তুমি এক কাজ করবে, কালকে বিকালে আমার এ বাড়িতে তুমি এসে উঠবে। আমার এ বাড়ি শুধু এ বাড়ি নয়, আমার আরো আছে বাড়ি, কিন্তু কালকে আমি এই বাড়িতেই থাকবো। তুমি অবশ্যই কিন্তু আমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমি এখন যাই, আমার রিক্সাটা খাড়া করে রাখছি। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, কালকে কিন্তু ভুল করো না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাঁটি সোনা। কি ব্যাপার, তুমি এখানে এরকম পাইচারি করতেছো কেন? তোমার কোন এমন ভিআইপি গেস্ট আসবে বুঝতেছি না, যার কারণে আমাকেও বাইরে যেতে দিচ্ছ না। ভালো লাগছে না। আরে ওয়েট কর না, ওয়েট কর, আসছে। আচ্ছা আমি বুঝতে পারলাম না, আমাদের তো এমন কোনো আত্মীয় স্বজন নেই যে এত ভিআইপি পারসন যার জন্য আমাকে ওয়েট করতে হবে, যার সাথে আমাকে দেখা করতে হবে। ভিআইপি পারসন, একদম সোনার টুকরো। বাবা আমি বাইরে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে চলে আসছে। বসো 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 বসো। আমি এখানে বসবো? আরে বসো বসো, আমি তো বলছি বসো বসো বসো। বয় বয় বয়। বাবা হ্যাঁ এই রিক্সাওয়ালা তোমার ভিআইপি গেস্ট? হ্যাঁ। তোমার কি মতিভ্রম হয়েছে নাকি বুঝতে পারলাম না। তুমি ওকে কেন বাড়িতে ডেকে আনছো? মামুনি, তোমার কি খেয়াল আছে সেই দিন কিন্তু আমার ব্যাগটা আমি রিক্সায় ভুলে ফেলে আসছিলাম? তো কি হয়েছে? ওই ব্যাগের মধ্যে কিন্তু আমার 10 লক্ষ টাকা ছিল। ইচ্ছে করলে এই ছেলেটি ব্যাগটা কিন্তু ফেরত নাও দিতে পারত। এই ছেলেটি সেদিন ব্যাগটি পেয়ে দৌড়ে এসে আমাকে ফেরত দিয়ে গেছে। ব্যাগটা কিন্তু খুলেও দেখেনি সে।
বাবা, সে ব্যাগটা খুলে দেখে নাই বলেই তোমাকে দৌড়ে এসে ফেরত দিয়ে গেছে। সে যদি গুনাহ করে একটাবার ব্যাগটা খুলে দেখতো যে তার মধ্যে ব্যাগ ভর্তি টাকার বান্ডেল আছে, তাহলে ঠিকই ব্যাগটা নিয়ে চম্পট দিত, তার হদিসে তুমি খুঁজে পাইতে না। আর এদের মতো ছোট লোককে তুমি কিনা বাসায় ডেকে আনছো বিএপি গেস্ট হিসেবে। মা, আরো আছে। তোমার সামনে কিন্তু 500 টাকার নোট আমি ছেলেকে দিয়েছিলাম, কিন্তু সে জোর করে ওই টাকা ভাঙিয়ে পিছু নিয়েছে, আমাদের ওই টাকা ফেরত দিয়েছে এবং ব্যাগও ফেরত দিয়েছে। আচ্ছা ঠিক আছে, খুলে দেখেনি, কিন্তু ওর ভিতরে যদি লোভ থাকতো তাহলে কিন্তু ওই ব্যাগটা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সো হোয়াট? সে তোমাকে টাকা এক্সচেঞ্জ করে এনে দিয়ে গেছে, তোমার ব্যাগ ফেরত দিয়ে গেছে, তাই বলে তুমি ওকে বাড়িতে নিয়ে আসবে, সোফাতে বসাবে? আমি কেন ডেকে এনেছি শোনো, আমি বুঝতে পেরেছি ছেলেটি সোনার টুকরো, ওর খোঁজ খবর আমি সবই নিয়েছি। আর শোনো, ছেলেটি কিন্তু বিএ পাশ করেছে, কিন্তু ভালো চাকরি সে পাচ্ছে না, কারণ ওর ব্যাকিং নেই। তাই আমি চিন্তা করলাম যে এরকম একটা সোনার টুকরো ছেলে হাতছাড়ি কিভাবে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মামুনি। কি সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত নিয়েছি এমন সোনার টুকরো ছেলে আমি পেয়ে গেছি, তাই আমি হাত ছাড়বো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ছেলের সাথে আমি তোমাকে বিয়ে দিব। হোয়াট? হ্যাঁ, বিয়ে দিয়ে এই ছেলেকে আমার বাড়িতেই রেখে দেবো। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো না? তোমার ব্রেন আউট হয়ে গেছে, স্মৃতিশক্তি সব লোপ পেয়ে গেছে? তুমি কি আবোল-তাবোল বলতেছো? ওর মতো একটা রিক্সাওয়ালার সাথে তুমি আমার বিয়ে ঠিক করছো? মানে আমি বুঝতেছি না, আমি হাসবো না কাঁদবো বাবা? আহা মা, সে তো রিক্সাওয়ালা না, পরিস্থিতির শিকার। বিয়ে পাশ একটা ছেলে চাকরি পাচ্ছে না, সেই জন্য রিক্সা চালায়, তাই বলে কি সে রিক্সাওয়ালা হয়ে গেল? বাবা, আমাদের এই বাংলাদেশে না শুধু বিয়ে পাস না, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন অনেক পাস দিয়ে মানুষ ব্যাগ কার্ড করে ঘুরে বেড়াচ্ছে, চার দোকানদার করছে, পান বিড়ি সিগারেট বিক্রি করছে, চাকরি না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাই বলে কি আমি সবাইকে বিয়ে করব? মা, আমি তোমার সব কথাই মানতেছি, একটা কথা কিন্তু মনে রেখো, আমার চুল দাড়িগুলো কিন্তু সাদা হয়েছে এমনি এমনি না। মানুষ চিনতে আমি ভুল করি না। এই ছেলে একটা সোনার টুকরো ছেলে, এই ছেলেকে বিয়ে করলে তুমি সুখী হবে। বাবা, আমি অ্যাডাল্ট হয়েছি, আমি নিজের ভালো মন্দটা আমি বুঝি। বারবার সোনার টুকরো বলতেছো না? এই রিক্সাওয়ালার বাচ্চা যদি এতই সোনার টুকরো ছেলে হবে, তাহলে তুমি কাজ করো, চনের চেন বানায় গলায় ঝুলাই রাখো, নয়তো আংটি বানায় হাতে পরে রাখো। আমি বিষ খেয়ে মরে যাব, তাও ওর মতো একটা রিক্সাওয়ালাকে আমি কখনোই বিয়ে করবো না। এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি কিসের? তোমরা আমাকে জন্মের পর মুখে লবণ দিয়ে মেরে ফেললা না কেন? আরে কি হয়েছে সেটা তো বলবি। এই রিক্সাওয়ালার বাচ্চা বাবাকে ওই দিন টাকার ব্যাগটা ফেরত দিয়েছে গতকালকে, সেজন্য বাবা ছেলেকে সোনার টুকরো ছেলে বলে ঘরে নিয়ে আসছে, এখন আমার সাথে বিয়ে ঠিক করছে। তুমি ভাবতে পারো? আরে হ্যাঁ, তোমার মেয়ের সাথে এই ছেলেকে বিয়ে দিলে তারপর বুঝতে পারবে যে আসলেই সোনার টুকরো কিনা। দেখো মা, বাবা কিন্তু এবার রীতিমতো আমার সাথে তেরামি করতেছে। আমি এই তেরামের ধার ধারি না। আমি কোনো দিনই এই রিক্সাওয়ালার বাচ্চাকে বিয়ে করবো না, আমি সাপ সাপ করে বলে দিলাম। আচ্ছা তোমার মাথা ঠিক আছে? সামান্য একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে হবে কিনা আমার মেয়ের মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিতে চাচ্ছ? আত্মীয় স্বজনের কাছে কি পরিচয় দেবে একটা রিক্সাওয়ালা আমার মেয়ের জামাই? মা চুপ করো তো, বাবা যা বলছে ঠিকই তো বলছে। আর ভাইয়া মাশাআল্লাহ সুন্দরও আছে, আপুর সাথে ভালো মানাবে। আর একটা কাজ করো, আপু যদি বিয়ে করতে নাই চায় বিয়ে ক্যান্সেল করে দাও, আমার সাথে বিয়ে দিয়ে দাও। এই পাগল নাকি? এখনো নাকি টিপ দিলে দুধ বেরোবে, এখনই বিয়ে হয়েছে। বিয়ে কি বুঝিস? বিয়ে কি বুঝিস? পাকনা পাকনা কথা বলবি না, একদম থাপড়ে তো দাঁতগুলো ফেলে দিব। আরে আপু, আমি কি এমনি এমনি বলছি নাকি? তুমি তো বিয়ে করতে চাইতেছো না, এর জন্য বলছি। ঠিক আছে, আমি বিয়ে করবো না, তোমার স্বামীকে তুমি বিয়ে করো, আমার কোনো প্রবলেম নাই। মা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, প্রয়োজনে আমি সারা জীবন আইবুড়ো থাকবো, তাও ওর মতো একটা রিক্সাওয়ালার সংসার আমি কোনোদিনই করবো না। তোমাদের যা ইচ্ছা তা করতে পারো। দিলা তো মেয়েটাকে রাখে, জানি যে মেয়েটা রাগ বেশি, তাহলে কেন ওর মতের বিরুদ্ধে এই ছেলেকে নিয়ে আসছো? তোমার কি কাণ্ড জ্ঞান দিন দিন কমতেছে? হ্যাঁ, ও এখন সাবালিকা, ওর মতামতের তো দাম আছে, তাই না? চল দুলা ভাই, আপনি কি করেন?
আমি রিক্সা চালাই। আচ্ছা, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু শুনেন, আপনি যদি সত্যি সত্যি আমাদের দুলাভাই হন তাহলে প্রতিদিন কিন্তু আমাকে চটপটি খাওয়াতে হবে, আর আমার বাকি আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। আঙ্কেল, আমার জন্য আপনার ফ্যামিলিতে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেল। আপনার মেয়ে আপনাকে ভুল বুঝলো, কি দরকার ছিল? আমি তো এমনিতেই ভালো আছি, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। শোনো বাবা, আমার মেয়েটা ছোটবেলা থেকে অভাব কি জিনিস সে কিন্তু চোখে দেখেনি, যখন যা চেয়েছে তাই পেয়েছে। এই যে আমার এত ধন সম্পত্তি, টাকা পয়সা, মিল ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স, এই এত সুখের মধ্যে মেয়ে থেকে আসলে তোমাকে সহজে মেনে নিতে পারছে না। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। ও হ্যাঁ শোনো, তুমি আগামীকালকেই আমার অফিসে তুমি জয়েন করে ফেলো। আগামীকাল? হ্যাঁ, আমি আর দেরি করতে চাই না। ও হ্যাঁ, আচ্ছা, আগামী শুক্রবার, হ্যাঁ আগামী শুক্রবার তোমার একজন গার্জিয়ান নিয়ে তুমি সোজা আমার বাড়ি চলে আসবে। সেই দিনই আমি বিয়ের পাকাপোক্ত তারিখ ঠিক করে ফেলবো। আমার গার্জিয়ান বলতে তো তেমন কেউ নেই। আমি যে এতিমখানায় বড় হয়েছি, ওই এতিমখানার একজন কেয়ারটেকার আছে, উনি আমার বাবার মতো। ছোটবেলা থেকে উনি আমাকে অনেক আদর করে মানুষ করেছেন। আপনি চাইলে আমি ওনাকে নিয়ে আসতে পারি। আচ্ছা বেশ বেশ, তুমি ওই ভদ্রলোককেই আমাদের বাড়িতে নিয়ে আসবে। হ্যাঁ, ও হ্যাঁ, কাল যেহেতু তুমি অফিসে জয়েন করছো, তাহলে তো তোমার এই পোশাক চলবে না, হ্যাঁ আরো ফিটফাট হতে হবে। শোনো, ওই যে শফিক সাগর টেইলার আছে, ওখানে আমি আলাপ করে রেখেছি। তুমি এখন যাওয়ার পথে যে তোমার মাপ দিয়ে দিবে, কমপ্লিট শুট সে সুন্দর করে বানিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই আবার আসবেন। আচ্ছা। আচ্ছা, এবার তোরা বলতো, দুলাভাই কি তোদের পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, অনেক বেশি পছন্দ হয়েছে। আমারও। যেমনই তোর পছন্দ হয়েছে, কিন্তু তোর আফার তো পছন্দ হয় নাই, দেখলি না কি ডিং ডিং করে চলে গেল। আরে আপারও পছন্দ হয়ে যাবে, চিন্তা করো না। তাহলে শোন, তোদের দুই বোনের একটা দায়িত্ব দিই। তোর আফাকে সব সময় শুধু কানের কাছে বলবি, দুলাভাই সেরকম, দুলাভাই সুন্দর, দুলাভাই মানে খুব সুনাম করবি। কি ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, এখন যা। মা, আমি কিন্তু বাবার এই বাড়াবাড়ি আর মেনে নেব না। ছোটবেলা থেকে উনি যা সিদ্ধান্ত নিত তাই আমাকে মেনে নিতে হইতো, কিন্তু এটা আমার লাইফের ডিসিশন। এই ডিসিশনে আমি কারো ইন্টারফেয়ার করতে দেব না। তুই ভালো করে জানিস তোর বাবা কেমন, একরোখা মানুষ, তেরা মানুষ। কোনো কথা বললে সে কি শোনে? হ্যাঁ, উল্টা আমাকে কলিম কলিম বুঝ দিয়ে দেয়। দেখো মা, এটা আমার জীবনের ব্যাপার। আমি একটা মানুষকে চিনি না, জানি না, সে একটা রিক্সা চালক, আমি তাকে বিয়ে করবো মা? তার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায়? মানে আমার লেভেলের ধারে কাছে সে আছে, আমি তাকে কি করে বিয়ে করে সংসার করব? এটা বাবা কেন বুঝতেছে না, আমি সেটাই বুঝতেছি না। আমি অনেক বুঝাইছি তারে, অনেকবার বলছি যে ও যাকে ভালোবাসে তার সাথে বিয়ে হোক, আর ও সুখে হইতে পারবে না। সে আমার কোনো কথা শোনে না। সে আমাকে বলে দিছে এইসব ব্যাপারে যেন আমি তার সাথে কোনো কথা না বলি। বাবার এই সিদ্ধান্ত আমি কখনোই মেনে নিব না, মরে গেলেও মেনে নিব না। বাবার এইসব জোরাজুরির কারণে আমি অনেক আগেই ছেলের হাত ধরে পালিয়ে যেতাম। শুধু এই পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে আমি পালায়ে যাই নাই। তোমাকে আমি একটা কথা ক্লিয়ার কাট বলে রাখি মা, আমি যে ছেলেকে ভালোবাসি সেই ছেলেকেই বিয়ে করব, আর তার সাথেই সংসার করব। আমি এইসব রিক্সাওয়ালাকে বিয়েও করব না, আর তাকে আর আমার চোখের সামনে দেখতেও চাই না। তুমি যেভাবে পারো বাবাকে বোঝাও। আমি আর এসবের ভিতরে নাই, যা বোঝানো যথেষ্ট বুঝাইছি, কোনো লাভ হয় না। না, এভাবে বসে থাকলে হবে না, মাহফুজের সাথে আমার কথা বলতেই হবে। মুন্নি, 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 তুমি আর এভাবে চিল্লাচ্ছ কেন? তো আমি চিল্লাবো না, কি করবো? আস্তে কথা বলো। কি তুমি আমাকে আস্তে কথা বলে? আমি শুনি তো, আমি তোমার কাছেই আছি। তুমি আমার ফোনে এটা কি বললা? আমার তো মাথা নষ্ট হয়ে গেছে।
তোমার নাকি একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে ঠিক করছে। আমাদের 3 মাসের প্রেম, এই প্রেম কই যাইব? আরে সেটা নিয়েই তো আমি বাড়িতে রীতিমতো যুদ্ধ চালাচ্ছি বাবার সাথে। মাকে বলছি, বাবাকে বুঝাইতে, বাবার সাথে ফাইটিং করতেছি যেন ওই রিক্সাওয়ালার সাথে আমাকে বিয়ে না দেয়, আর সেই বিয়েটা যেন ভাঙতে দিতে পারি। তার জন্য তো তোমাকে ফোন দিয়ে সবকিছু জানাইলাম। শোনো, তোমার সাথে আমার 3 মাস 7 দিনের প্রেম, এতটা ভালোবাসছি 3 মাসে তোমারে, আমি সারা জীবন তোমার ছাড়তে পারবো না। আমি সারাটা জীবন তোমারে আমার পাশে চাই। এই জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করবো। প্রয়োজনে এই বাড়িতে ভাঙচুর করবো, ভাঙচুর কইরা পরে তোমার নিয়ে যাবো এই বাড়ি থেকে। আরে পাগল নাকি তুমি? তোমাকে জানাইছি এইটা করার জন্য যে কিভাবে আমাকে বিয়ে করা যায়। তোমার গার্ডিয়ানকে কল করে এখানে নিয়ে আসো আমার বাবা মার সাথে কথা বলতে, আর তুমি বলছো আমার বাড়ি ভাঙচুর করবা। তাহলে তো বাবা তোমাকে লম্বা দিয়ে কোপাবে। এসব মাথা গরম বাদ দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো কি করে আমার বাবাকে ম্যানেজ করা যায়। তুমি তো জানো আমার বাবা খুব ঘাটতেরা লোক। এখন আমি গার্ডিয়ান পামু কই? আম্মা তো বাড়ি থেকে বেরোয় না, আর আব্বা গেছে বেকারি নতুন একটা কেক মালয়েশিয়া থেকে ডিজাইন কইরা নিয়ে আসার জন্য। ওইটা নাকি অনেক বেশি চলবো। আব্বা তো 1 মাসের আগে আসবো না, এখন যা করার আমারই করতে হইব। দেখো আমি অত কিছু জানি না, তোমার কথা বাবা কিছুতেই মেনে নেবে না। বাবা আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমার কোনো কথা তার কাছে কোনো মূল্য নাই। ওই রিক্সাওয়ালাকেই আমাকে বিয়ে করতে হবে, কারণ সে নাকি সোনার টুকরা ছেলে। এখন দেখো তুমি আমাকে কিভাবে বিয়ে করবা, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, সেই ব্যবস্থা করো। মাথা গরম করবে না, কারণ তুমি সব কথায় মাথা গরম করো আর গুছায় কথা বলতে পারো না। আচ্ছা, আমি যেহেতু আইসেই পড়ছি, আজকে এই বাড়ি থেকে এই মুহূর্তে একটা ফাইসালা না কইরা আমি যাইতাছি না। চলো তোমার বাপের কাছে, কেমনে কথা বলতে হবে তুমি আমার শিখাই দাও। আরে পাগল নাকি তুমি? এখন আমার বাবার সাথে কথা বলবো মানে? তুমি আগে বাড়িতে যাও, তোমার বাবা মার সাথে কথা বলো, বুদ্ধি পরামর্শ করো, তারপর আমার বাবা মার কাছে আসো। এখন যাও তুমি। আমি কোনো জায়গায় যাবো না, আমার মাথা এখন গরম আছে, আমি এত কিছু বুঝি না। আমি যাবো, আমি গিয়া কি বলবো শোনো। বলবো যে আমাদের যে সম্পত্তি আছে, তোমাদের যে সম্পত্তি আছে, তোমার নানির বাড়ি থেকে যে আচ্ছা সম্পত্তি থাক থাক, এগুলো আমাকে বলার দরকার নেই। ঠিক আছে চলো, তবে তোমাকে একটাই রিকোয়েস্ট করি, আমার বাবার সামনে গিয়ে প্লিজ তোমার মাথাটা গরম করো না, ঠান্ডা মাথায় কথা বলো। আমি এত কিছু বুঝি না, তুমি তোমার আব্বুর কাছে আমার নিয়ে চলো, আমি আব্বুর সাথে কথা বলতেছি। চলো। আচ্ছা আচ্ছা শান্ত হও, ঠান্ডা মাথায় কথা বলবো, মাথা গরম করবে না। চলো। মাথা গরম আছে, মাথা গরম করে কথা বলবো না? বসো এখানে। শোনো, তুমি যেরকম পাগলামি করছো এরকম পাগলামি কিন্তু একটা বাবা মার সামনে করো না। আর তোমাকে তো আগে থেকেই বলে রাখছি যে আমার বাবাটা হলো দুনিয়ার ঘাটতেরা। ওনার সামনে যদি উল্টাপাল্টা কিছু বলো, আবার মোবাইল নিয়ে কি দেখছো? আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। বলো তুমি, আমি শুনতাছি। দয়া করে আমার সাথে যত পাগলামি করো না কেন, আমার বাবা আসার পরে না তোমার এই পাগলামিটার বাবার সামনে প্রকাশ করো না, কেমন? যাও তো, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আমি আমার ভালোবাসার মানুষ হারায় ফেলতেছি, আর আমি কিছু বলবো না। না তুমি যাও, বাবা মাকে ডেকে নিয়ে আসো, মাথা আমার খুব গরম। বসো। কথা তো আমি গুছায় বলতে পারি না। হবু শ্বশুর শাশুড়ি আসছে, আমি তো বেশি কথা গুছায় বলতে পারি না। তারা আসলে আমি কি বলবো? না, কয়টা কথা গুছায় রাখি। মা, বাবা চলো। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, মা, ওই হলো মাহফুজ, যার কথা তোমাদেরকে বলেছিলাম। আজকে ওকে বাসায় নিয়ে আসছি, ও তোমাদেরকে কিছু বলতে চায়। আচ্ছা, দাঁড়িয়ে কেন? বসো 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 বসো। আসলে বাবা, আপনাকে বাবা বলছি, মাইন্ড করবেন না। যেহেতু আমি আর মুন্নি কিছুদিন পর বিয়ে করছি, আপনি তো আমার বাবাই হবেন, আর আপনি হবেন আমার মা। আমি শুনলাম আপনি নাকি মুন্নির বিয়ে ঠিক করেছেন। মুন্নি আমাকে বলল, কিন্তু আপনার একটাবার জানা উচিত ছিল মুন্নি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে ভালোবাসে। সেই ছেলে কি করে, তার বাবা কি করে, সেগুলো আপনার জানা উচিত ছিল। যেহেতু আপনি জানেননি, তাই আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি। আমার বাবা হচ্ছে জাফর চৌধুরী। আমাদের একটা বেকারির ফ্যাক্টরি আছে। আমি আমার বাবার একমাত্র ছেলে। আর আমি যতটুকু জানি আপনার মেয়ে 3টা, এবং আপনার অনেক সম্পত্তি রয়েছে। আমার বাবারও 70 বিঘার মতো সম্পত্তি রয়েছে। তো আমি সবকিছু হিসাব নিকাশ করে একটা অঙ্ক মিলালাম। অঙ্কটা হচ্ছে, আপনার যে সম্পত্তিটা আছে, আমার বাবার যে সম্পত্তিটা আছে, আমি তো আমার বাবার একমাত্র ছেলে।
আর আপনারও মেয়ে 3টা, তাহলে আমি আপনার বাড়ির বড় জামাই হচ্ছি, সব দায়িত্ব তো আমার। আর যতটুকু শুনলাম আমার শাশুড়িও নাকি এখনো বাপের বাড়ি থেকে ওয়ারিশি নিয়ে আসে নাই, সেও নাকি কিছু সম্পত্তি পাবে সেখান থেকে। তাহলে 3টা সম্পত্তি যখন এক হয়ে যাবে, খেলাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এই যে আমাদের জেলা, এই জেলার মধ্যে কিন্তু আমরা সেরা 10-এর মধ্যে ঢুকে যাবো। একটা সম্পত্তির খেলামেলা হবে অন্যরকম। তো আমি বেশি কোনো কথা বলতে চাই না, সোজা সাপটা কথা বলি, ঘুরায় পেঁচায় কোনো কথা বলি না। একটা ডেট ফিক্সড করেন, আমি আমার বাবাকে নিয়ে আসি, ওই দিন একটা ডেট দেন, কবে আপনার মেয়েকে আপনার বাড়ি থেকে আমার বাড়িতে উঠায় নিয়ে যাব। বাহ, তুমি তো খুব বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, তুমি যাকে বিয়ে করবে সেই বাড়িতে সরাসরি তুমি চলে আসবে, এসে তুমি সব কিছু সিলেক্ট করতেছো কিভাবে কি করতে হবে। আবার আমার স্ত্রীর ওয়ারিশ সম্পত্তি কিভাবে আনা যায় সেটাও তুমি বলতেছো। বাহ 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 বাহ, দেখেছো মুন্নির মা, তোমার মেয়ে কেমন পাত্র নিয়ে এসেছে। আর আপনাদেরকে তো আরেকটা কথা বলা হয় নাই। হ্যাঁ, বলো বলো বলো। আপনাদের তো এই গ্রামে একটা সম্মান আছে, তাই না? আমারও কিন্তু আমার গ্রামের মধ্যে একটা সম্মান আছে। সেই জন্য আমি ভাবছি মুন্নির মাথা থেকে পা পর্যন্ত শুধু স্বর্ণ থাকবে। আমি ওকে স্বর্ণ দিয়া গোসল করায় তারপর আমার বাড়িতে নিয়ে যাব। কিন্তু একটা শর্ত আছে, ছোটবেলা থেকে আমার শখ, আমি আমার বিয়ের সময় চকলেট কালারের একটা প্রিমিয়াম গাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে নিব আর কি। এটা কি বলো বাবা, তুমি যেহেতু আমার মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে একেবারে গড়িয়ে দিবে, আর আমি সামান্য একটা উপহার তোমাকে আমি দিতে পারবো না, এটা কেমন কথা হয়? মুন্নি, দেখেছিস তোকে কত ভালোবাসে। আচ্ছা মুন্নি, তোর কি মতামত, কোনো কথা থাকলে বল। বাবা, এখানে আমি আর নতুন করে কি মতামত দিব? আমি মাহফুজকে ভালোবাসি, সে কথা তো তোমাদেরকে আগেই বলছি। আর একটা জিনিস একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো বাবা, মাহফুজ যে কথাগুলো বলছে এগুলো কিন্তু খুবই ভালো কথা বলছে। কারণ আমাদের যা বিষয় সম্পত্তি আছে তার থেকে কিন্তু কোনো অংশে কম না মাহফুজদের। মাহফুজের বাবারও অনেক বিষয় সম্পত্তি আছে। বিয়ের পরে মাহফুজ যদি একা হাতে ওর বাবার বিষয় সম্পত্তি এবং আমাদের সকল বিষয় সম্পত্তি একা হাতে হ্যান্ডেল করে, তাহলে তুমি চিন্তা করতে পারছো আমাদের ব্যবসা আরো কত দূর এগিয়ে যাবে। আজকে তো তোমার মাত্র আমাদের এলাকার ভিতরে জমি জমা ফ্যাক্টরি আছে, তখন দেখবা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে তোমার নাম, তোমার কোম্পানির নাম আমাদের মিল ফ্যাক্টরি ছড়িয়ে পড়বে, এক নামে আমাদেরকে সবাই চিনবে। আমরা তো বাংলাদেশের মধ্যে এলিট ফ্যামিলি হয়ে যাব বাবা। তাই তো। আচ্ছা মুন্নির মা, তোমার কি মতামত একটু শুনতে চাচ্ছি, বলো। আমি আর কি বলবো, যেহেতু ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়েও ছেলেকে ভালোবাসে, আমরা তো বাবা মা, ওরা সুখে থাক ভালো থাক সেটাই তো আমরা চাই। আর ছেলে হিসেবে মাহফুজ তো একবারে মন্দ না। তাছাড়া ওদের তো প্রজেক্ট প্ল্যান আছে, সব কিছু সাজানো গোছানো, আমাদের কোনো কিছু চিন্তাই করতে হবে না। আর বড় জামাই বলে কথা, সে যদি আমাদের ব্যবসা পাতি হ্যান্ডেল করে তাহলে তোমার জন্য সুবিধা, তাই না? আচ্ছা বাবাজি, তুমি তো সব কথাই বললে, কিন্তু একটা কথা মনে হয় তুমি ভুলে গেছো। কি কথা? এই বিয়ের পরে আমার মেয়েকে নিয়ে হানিমুনে কোন রাষ্ট্রে যাবে? আমি ভাবতেছি বেশি দূরে যাব না। আমার ছোটবেলা থেকে খুব প্রিয় একটা জায়গা হচ্ছে নেপাল। মানুষ অনেক বড় বড় জায়গায় যায়, কিন্তু বড় জায়গায় গিয়ে যত টাকা খরচ করে আমি নেপালে গিয়ে তার দ্বিগুণ খরচ করব। ও বাহ 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 বাহ। তো যাক, তোমার কথা শুনলাম, আমার মেয়ের কথা শুনলাম, মেয়ের মার কথা শুনলাম, এবার তাহলে আমার কথা শোনো বাবা। জি। কথা হচ্ছে তোমাকে আমার পছন্দ হয়নি। বাবা, তুমি এসব কি বলছো? আরে তুমি চুপ করো, আমি বুঝতে পারছি বিষয়টা। অ্যাকচুয়ালি বাবা, আমি বাসা থেকে যখন বের হই ফেসিয়াল করে বের হই। আজকে ফেসিয়াল করি নাই, কারণ আপনার মেয়ে যখন বলছে যে ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আমি ফেসিয়ালটা করতে পারিনি, সানস্ক্রিন দিতে পারিনি। এজন্য হয়তো আমাকে একটু কালো লাগতেছে, আমি একটু ঘেমে যাচ্ছি। কিন্তু পরবর্তী থেকে আপনার সাথে আমার যতবার দেখা হবে আমি ফেসিয়াল করে আসবো। বাহ 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 বাহ, বেশ ভালো ভালো ভালো। কিন্তু বাবা, একটা কথার উত্তর দাও তো আমাকে। আমি এই শহরে 10 জন ধনী ব্যক্তির মধ্যে আমি একজন শহীদ চিশতি। তুমি তোমার বাবার নাম বললে, তা তোমার বাবার নাম তো আমি খুঁজে পাচ্ছি না। আরেকটা কথা, তুমি বিয়ে করবে, নিজে চলে আসলে,
সরাসরি তুমি প্রস্তাব দিলে, তোমার বাবা মাকে সঙ্গে করে তুমি আনলে না, হ্যাঁ? আবার আমার যে সয় সম্পত্তি নিয়ে সব কিছু হ্যান্ডেলিং কিভাবে করবে, কিভাবে কি সব প্ল্যান তুমিই করলে, হ্যাঁ? কিন্তু আমি তো ভাবতেছি তোমার বাড়ি মনে হয় ওই কামরাঙ্গীর চরের বস্তিতে। ওয়েট 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 ওয়েট, আমি শহীদ চিস্তি, আমার মেয়ে, ওর জন্য আমি পাত্র ঠিক করেছি, একজন সোনার টুকরো ছেলে, যার মধ্যে কোনো অহংকার নেই, যার মধ্যে কোনো লোভ নেই, যার মধ্যে কোনো হিংসা নেই। মা মুন্নি, তুমি ছেলে পছন্দ করেছো, ভালোবাসো ওকে, আর ও তোমাকে ভালোবাসে? হ্যাঁ, ও তোমাকে ভালোবাসে না, ও ভালোবাসে আমার সম্পত্তিকে। খোঁজ নিয়ে দেখো, এই ছেলের বাড়ি অবশ্যই কামরাঙ্গীর ওই বস্তিতে। তা না হলে যদি কোনো ভদ্র পরিবারের ছেলে হতো, তাহলে এরকম সরাসরি এসে মেয়ের বাবা মার সাথে এভাবে ব্যবহার করতে পারতো না। বিয়ের আগেই যেই জামাই তার শাশুড়ির ওয়ারিশ সম্পত্তি নিয়ে কথা বলে, সে আর যাই হোক সংসারী হবে না, তুমি অশান্তিতে ভুগবে। শোনো বাবা, তুমি এসছো আমার বাড়িতে, আমি তোমাকে কোনো অপমান করব না, তুমি স্বেচ্ছায় সুন্দরভাবে আমার বাড়ি থেকে তুমি চলে যাও। তোমার বাবা মা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতেছে, আর তুমি চুপ করে বসে আছো না? এটাই ছিল তোমার ভালোবাসা? মাহফুজ, শোনো মুন্নি, আমি তোমার সাথে উগ্র মেজাজে কথা বলতে চাচ্ছি না, কিন্তু তুমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো। মা মুন্নি, সকল বাবা মাই কিন্তু চায় তার সন্তান সুখী হোক। আমি জেনে শুনে আমি তোমাকে কোনো খারাপ পাত্রের হাতে তুলে দিব না মা। ওই ছেলেটি কিন্তু সোনার টুকরো ছেলে, বিয়ে ফার্স্ট ছেলে। তুমি ওই ছেলেকে বিয়ে করলে মা তুমি সুখী হবে। আর এই যে এই ছেলে না, তুমি তুমি কালকেই তুমি খবর নিয়ে দেখো, এই ছেলে অবশ্যই কোনো বস্তি থেকে উঠে এসেছে। তার একটাই শুধু টার্গেট, তোমার বাবার সম্পত্তি কিভাবে আত্মসাৎ করা যায়। আর শোনো, যে ছেলের সাথে আমি তোমার বিয়ে ঠিক করেছি, সেই ছেলেকেই তোমার বিয়ে করতে হবে, এটা আমার শেষ সিদ্ধান্ত। আচ্ছা আপু, তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? বাবা যা বলতেছে তোমার ভালোর জন্যই বলতেছে। আচ্ছা, তুমি কি এটা বুঝো না যে বাবা তোমার নিয়ে কত চিন্তা করে? তুমি তো বুঝো না, তুমি দেখো না। বাবা সবসময় তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, বাবা তোমার অনেক ভালোবাসে। বাবা কি কখনো চাইবে তোমার খারাপ হোক? তুমি একটু বোঝার চেষ্টা করতেছো না। চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস না? এখন তোর মতো পুচকির কাছ থেকে আমার জ্ঞান শুনতে হবে? দেখো মা, আমি এখন অ্যাডাল্ট, আমার জীবন নিয়ে চিন্তা ভাবনা করার রাইট আমার আছে, সে অধিকার আমার আছে। তো আমার জীবনে আমি কাকে রাখবো আর কাকে ডিলিট করব, আমি কাকে আমার জীবন সঙ্গী বানাবো, ইটস মাই ডিসিশন। তোমরা আমার উপর চাপাই দিতে পারো না। মা মুন্নি, একটু ভেবে দেখ, আমার মনে হয় তোর বাবা তোর খারাপ চায় না, সে ভালোই চায়। মা, তুমিও বাবার মতো উল্টো সুরে গান গাচ্ছ? মানে আমার জীবন, আমার কোনো সিদ্ধান্ত নেই, আমার ভালো মন্দ কোনো মতামত নেওয়ার রাইট আমার নাই? শুধু শুধু ভুল বুঝিস না। আর আমি চাই না এসব নিয়ে কথা বাড়ায় তোর বাবার সাথে আমার কোনো অশান্তি হোক। মুরব্বীরা যা বলে ভালোর জন্যই বলে। শিট। এই ঠিকানাই তো দিয়েছিল। মাহফুজ, মাহফুজ। কে? আমি মুন্নি, দরজাটা খোলো। কি ব্যাপার? তুমি এই টাইমে পড়ে পড়ে ঘুমাচ্ছিলে নাকি? আরে না, এখন কি ঘুমানোর সময় নাকি? দিনের বেলা ঘুমাইতেছিলাম না। তাহলে তোমাকে ফোন দিচ্ছি, তোমার ফোনটা সুইচ অফ বলছে কেন? আরে ফোন বন্ধ করে রাখছি, ফোন বন্ধ বলবো না। আর এটা হইতেছে ব্যাচেলর বাসা, তুমি যদি এখানে এসে চিল্লাচিল্লি করে কথা কও, মান সম্মান কিছু থাকবো? হোয়াট? তুমি ব্যাচেলর বাসায় থাকো কেন? তুমি না বলছো তোমার বাবা মার একমাত্র সন্তান তুমি, তোমার বাবা অনেক কোটিপতি, অনেক অ্যাসেট আছে তোমার বাবার, তাহলে তুমি এরকম একটা ব্যাচেলর বাসায় থাকো কেন? তাই তো আমি বাসায় ঢুকতে ঢুকতে চিন্তা করতেছিলাম যে এরকম কোটিপতির বাসায় এরকম কেন হবে। এই তোমরা এখনো কজন থাকো? বলতেছি, তুমি জানো না আব্বা যে মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া ভুলে বাসার চাবি নিয়ে গেছে গা, এই জন্য আমি বাড়িতে ঢুকতে পারি না। এই রুমে আমরা 16 জন একসাথে আছি। 16 জন? তার মানে
আমি আগে শুনতাম সবাই একই কমন ওয়াশরুম ইউজ করে, তোমরাও তাই করো না? তোমার বাবা মালয়েশিয়া চলে গেছে এটা বলছিলা, সেই সাথে তুমি এটাও বলছিলা যে তোমার মা এই বাসায় আছে। তাহলে বাসা যদি তালা দিয়ে রেখে যায়, তোমার মা বাসায় কি করে থাকে? আর চুপ করো তো, আমি আর মা দুইজনই বাজারে গেছিলাম, পরে আব্বা তো বাহির দিয়ে তালা লাগায় রেখে গেছে, এখন মা আছে নানি গো বাড়িতে, আর আমি বেচলার বাসায় আমার ফ্রেন্ডদের সাথে আছি। আচ্ছা শোনো, আজকে ওই রিক্সাওয়ালা তার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। ফাইনাল কথা বলতে এমনও হইতে পারে আজকেই বিয়ে পড়িয়ে দিবে। তুমি প্লিজ তোমার বাবা মাকে কল করে কিছু করতে বলো। হুম, আব্বা তো মিটিংয়ে অনেক ব্যস্ত, ফোন দিয়ে এক সপ্তাহ যাবত পাইতেছি না, আর আম্মা তো মনে করো যে ফোনই চালায় না। এখন শুনো, এত কথা চিন্তা করে লাভ নাই, সলিউশন একটা আমার কাছে আছে। কি সলিউশনটা হইতেছে, এখন যেহেতু হাতের কাছে কিছুই পাইতেছি না, কিছু তো একটা করতে হইব না? তাইলে চলো কাজী অফিসে যাই, সাক্ষী এনে আছে 16 জন, ও না 15 জন, আমি সহ তো 16 জন, প্রয়োজনে বিয়ার মধ্যে সাক্ষী থাকবো 15 জন, বিয়েটা কইরা ফেলি। পাগল নাকি? তোমার দিমাগ খারাপ হয়ে গেছে যে আমি পালায়ে বিয়ে করব? তোমাকে পরিচয়ের শুরুতেই আমি বলছিলাম যে আমার সাথে প্রেম করো, ভালোবাসো, যাই করো না কেন, তুমি তোমার গার্ডিয়ান নিয়ে আমার গার্ডিয়ানের কাছে এসে সামাজিকভাবে আমাকে বিয়ে করে নিতে হবে। আমি তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে আমার পরিবারের মান সম্মান আমি ধুলায় মিশাই দেবো। শোনো, তোমাকে আমি একটা কথা বলছি, তোমার বাবা যেহেতু দেশের বাইরে, তোমার মা তোমার নানির বাড়িতে, তুমি একটা কাজ করো, তোমার মামা খালু খালা যারা আছে তাদেরকে ফোন করে তুমি জানাই দাও, আর তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার বাবাকে যে কোনোভাবেই হোক ম্যানেজ করে আজকেই আমরা আমাদের বাড়িতে বিয়েটা করে নেব। আত্মীয় স্বজনের কথা কি আর বলবো, তারা তো স্বার্থ ছাড়া কিছুই বুঝে না, সব স্বার্থপর। যখন আমাদের সময় খারাপ ছিল তখন আমাদের সাথে খারাপ ব্যবহার করছিল, এই জন্য যখন আমাদের ভালো সময় আসছে আমরা একটু যোগাযোগ কমায় দিছি, এই জন্য আত্মীয় স্বজনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তখন তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমার বাবার কাছে যাবে না? বাবার কাছে যাব, এখন কথা হচ্ছে কি, আব্বুর সাথে তো যোগাযোগ করতে পারতেছি না, আর অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তো আব্বুর কাছে। এখন আমার কথা হইতেছে, তোমার আব্বুরে বলো 4-5 লাখ টাকা দিতে, ধুমধাম করে বিয়েটা সেরা ফেলি। তাইলে এই হারামজাদা, আমার সাথে প্রেম করার সময় কি তোর বাপের নিয়ে আসছিলি, না তোর বাপকে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে আমার সাথে প্রেম করতি? আমার সাথে যখন পার্কে, রেস্টুরেন্টে, সিনেমায় ঘুরতে যাইতি তখন তোর বাপের পারমিশন নিতি? তখন তো বলতি এই যে দেখো আমার কার্ড আছে, আমার অ্যাকাউন্টে অত টাকা আছে, তো টাকা আছে। এখন আমার বাবা কেন তোকে 4-5 লাখ টাকা দিবে? আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার বাবা যেটা বলছিল আসলে সেটাই সত্যি। তুই আমাকে ভালোবাসিস না, ভালোবাসিস আমার বাবার বিশেষ সম্পত্তিকে। আর তুই সবকিছু আমাকে মিথ্যে বলেছিলি, তুই একটা প্লট, মিথ্যেবাদী, দুষ্টু। তুই আমাকে ভালোবাসিস নি, টাকার লোভে আমাকে তোর প্রেমের ফাঁদে পালাইছ আমার বাবার বিশেষ সম্পত্তি ভোগ দখল করার জন্য। এই আস্তে কথা বল, তোর যদি আমার বিয়ে করার হয় তাহলে কর, আর যদি না করার হয় এখান থেকে যা। এই জায়গায় আমার একটা মান সম্মান আছে, মান সম্মান চলে যাইব। তোর পিছনে অনেকগুলো টাকা ভাঙছি, 16,790 টাকা ভাঙছি তোর পিছনে। এই 16,790 টাকা ওইলে আমার এখন দিয়ে যাবি, নাহলে বাসায় গিয়ে বিকাশে পাঠাই দিবি, তোর আমার বিয়ে করতে হইব না। আসলে তুই একটা ছোট লোক, তুই ছোট লোকের বাচ্চা ছোট লোক। আমার স্ট্যাটাসে যদি না বাঁধতো না, তোরে আমি এখন জোতা খুলে লেংটা করে পিটাইতাম, কিন্তু আমার শিক্ষায় বাঁধবে। তোর স্বভাব চরিত্র সব আমার কিছু বোঝা হয়ে গেছে। শোন, তোরে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি এখন বাসায় ফিরে ওই রিক্সাওয়ালাকেই বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। তোর এই চেহারাটা আর কোনো দিন আমাকে দেখাবি না, চিটার কথাকার। এত চেষ্টা করলাম খেলাটা মিলাইতে, খেলাটা কোনোভাবে মিলাইতে পারলাম না। এই তোরে কইছিলাম 10,000 টাকা দে, একটা ফ্ল্যাট বাসা নেই, অন্ত টাকার মেশিনটাই হারাইলাম বেটা। কয় টাকা লাগতো নিতি? মেয়েটা যে কোথায় গেল, মেহমানরা এসে বসে আছে। তুমি চিন্তা করো না, ও চলে আসবে। আরে তুমি বলতেছো চিন্তা করবো না, মেহমান এসে বসে রয়েছে তোমার মেয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মুন্নি, তুমি কোথায় গেছিলা? মেহমান এসে বসে আছে, বসো। বাবা, আমি একটু দরকারে বাইরে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক মা, শোনো, আমরা তোমার মা বাবা, আমরা কখনো কিন্তু তোমার অমঙ্গল চাইনি, আর কিন্তু চাবও না। তাই মা বলি কি, আমি যা বলি সেটা শোনো মা, তুমি সুখী হবে। বাবা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। তোমরা যে ছেলে ঠিক করেছো
আমি তাকেই বিয়ে করব। মা, হঠাৎ করে তোমার মত চেঞ্জ হয়ে গেল? দেখো বাবা, মানুষই তো ভুল করে, শয়তান তো কখনো ভুল করে না। আমিও তেমনই একটা ভুল করে ফেলছি, তবে সর্বনাশ হওয়ার আগে আল্লাহ নিজে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি পথা শামুকে পা কেটেছিলাম বাবা, এই পথা শামুকের জন্য তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে গঙ্গার জল আর বুড়ি গঙ্গার জল কখনোই এক হইতে পারে না। তাই আমি নিজের ভুল বুঝতে পেরে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তোমরা যাকে যেভাবে যখন যেখানে বিয়ে করতে বলবা আমি সেখানেই বিয়ে করব। খুব খুশি হলাম মা, আজ আমার থেকে সুখী আর কেউ নয়। সত্যিকারে মা, চকচক করলেই কিন্তু শোনা হয় না মা, তুমি ঠিক ধরেছো মা। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি মা। তুমি যদি রাজি থাকো তাহলে শুভ কাজটা আমরা আজকেই সেরে ফেলতে চাই। ঠিক আছে বাবা। আচ্ছা মা, তাহলে তো বিয়ের কাজ তো, তুমি যেই পোশাক পরেছো এই পোশাকে তো আর বিয়ে হয় না, তুমি ভিতরে যে একটা শাড়ি পরে নাও। ঠিক আছে।